তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সব বন্ধুরা মানে পুরো রেডি হয়ে গেছে। আর একটু কিছু কাজ বাকি রয়ে গেছে, কেন প্রতিটা গাড়িতে আমরা মালা পরাবো, একটু পূজা মতো দেব, তো সেই জন্য একটু দেরি করছি আমরা। তো চলো একেবারে রোডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পিছনে আর গাড়ি ষাটের উপরে উঠবে না, যখন ওঠা হবে সব একসাথে বলে করে ওঠা হবে। আর পিছনে যে থাকবে সে দুবার হর্ন দেবে, লাইট ডিপার করবে, সামনে যে থাকবে সে দাঁড়িয়ে পড়বে, ঠিক আছে? তাহলে বলো হর হর মহাদেব। চলো। নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমরা গড়িয়া থেকে জার্নিটা স্টার্ট করছি, সেই জন্য আমরা মা ফ্লাইওভার হয়ে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে আমরা দিল্লি রোডে উঠবো। আর একটু আগেই আমরা কামালগাজী ব্রিজটা ক্রস করলাম, আর এই মুহূর্তে আমরা রয়েছি গড়িয়া যে ঢালাই ব্রিজ আছে ঠিক তার আগের মুহূর্তে। আর এখান থেকে মা ফ্লাইওভারের ডিস্টেন্স 8 কিলোমিটারের মতো হবে। আর এখনও পর্যন্ত রাস্তার ট্রাফিক ঠিকঠাকই রয়েছে, আমরা শুধু মাঝে মাঝে কয়েকটা জায়গায় সিগনালে আটকেছিলাম, এর বেশি কিছু আর সময় লাগেনি। আমরা প্রথমে যাব পুরুলিয়া, আর সেটা 315 কিলোমিটারের মতো দেখাচ্ছে যদি জয়পুর জঙ্গল হয়ে যায়। আর এই জায়গাটা বাপরে বাপ বিশাল খারাপ আছে। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করার পর সাঁতরাগাছির কয়েক কিলোমিটার আগেই মাত্র রয়েছি। এই যে জ্যামটা দেখছো, এই জ্যামে আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একই জায়গায় আটকে রয়েছি। মানে এতটা পরিমাণে জ্যাম, আমরা গাড়ি কোনো মতে সামনের দিকে এগোতেই পারছি না। মাত্র 200 থেকে 250 মিটারই এসেছি এই 20 মিনিটের মধ্যে, মানে বুঝতেই পারছি যে কতটা জ্যামে আমরা আটকে রয়েছি। তাই আমি আর সুমরান ডিসাইড করলাম, এই যে দড়িটা দেখতে পাচ্ছ একটা ডিভাইডার করা আছে ওই লেনে যাওয়ার জন্য, এই দড়িটা আমরা চাগিয়েই বার হয়ে যাব, এটাই আমরা ডিসাইড করলাম। তো একটু দাঁড়া, পিছনে একটা গাড়ি আছে, দাঁড়া, ওই গাড়িটা বেরিয়ে যাক তারপর আমরা বেরিয়ে যাব। এই গাড়িটা দাঁড়া দাঁড়া, ট্যাক্সিটা বেরিয়ে যাক, পিছনে একটা ট্যাক্সি আছে, দাঁড়া 1 মিনিট দাঁড়া, ট্যাক্সিটা বেরিয়ে যাক। এই ট্যাক্সিটা বেরিয়ে, আমি বাম হাতে চাগাচ্ছি, তুই বেরিয়ে যাবি শুধু। চ এইবার বেরিয়ে চ, চাকি আছে, বেরিয়ে চ, দেরি করিস না, পিছনে আবারও একটা গাড়ি আসছে, হ্যাঁ বেরিয়ে চ ব্যাস ব্যাস, হয়ে গেছে। আর আগের লেনের থেকে এই লেনে গাড়ি একটু স্লো যাচ্ছে, তবে গাড়ি কিন্তু এগোচ্ছে। সাঁতরাগাছি ক্রস করার পর আমরা দিল্লি ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি, আর গাড়ির স্পিডও খুব ভালোই ধরে নিয়েছে। গাড়িটা যাচ্ছে দেখো এখন, বা খুবই গতি। আর ডান দিকে রাস্তার একটু জাম দেখতে পাচ্ছি, আমাদের লেনটা পুরোটাই ক্লিয়ার আছে। আর ডান দিকের লেনটা দেখেই বুঝতে পারছো কতটা জ্যাম হয়ে আছে। আমরা এই রোডে উঠলাম প্রায় 5-7 মিনিট হয়ে গেল, কিন্তু এরকমভাবেই দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি তো চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু ওরা এরকমভাবেই দাঁড়িয়ে আছে, মানে যেটা ফেরা লেন। দেখো কত সব ট্রাক সারিভাবে দাঁড়িয়ে আছে, ওদের যে কি হবে, মানে কত দেরি হবে ওরা নিজেরাই জানে। আমরা এখন রয়েছি ডানকুনি যে টোলগেটটা আছে তার থেকে মাত্র 2 কিলোমিটার আগে। আর আমাদেরই একটি গ্রুপের যে মেম্বার অনিমেষ, যে এই গ্রুপটাকে লিড করছে, সে একটু আগেই এগিয়ে গেছে। ফোন করেছিল কিছুক্ষণ আগে, বললো যে ডানকুনি টোলগেটটা কিছুটা পেরিয়ে গিয়ে সে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো চলো সেখানে আমাদের প্রথম হল্ট হবে, আর সবার সাথে একবার পরিচয় করিয়ে দেব কে কে আমাদের এই গ্রুপে রয়েছে। যাচ্ছে দেখ, খালি এইরকম রাস্তা করলে কতক্ষণ লাগবে। তো বন্ধুরা আমরা এখন ডানকুনি টোলগেট ক্রস করে প্রায় 20 থেকে 25 কিলোমিটার মতো এগিয়ে এলাম। এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। আর আমরা যখন বেরিয়েছিলাম সেখান থেকে প্রায় 100 কিলোমিটার মতো আমাদের জার্নি অলরেডি হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব, কেননা এখনও প্রায় 233 কিলোমিটার মতো পথ বাকি। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে রোডেতে তোমাদের সাথে। আর এরা হলো আমাদের গ্রুপের সমস্ত মেম্বাররা। আমাদের প্রথমে দাঁড়িয়ে আছে, এনার নাম হচ্ছে অর্ঘ্য। এ হচ্ছে, তুই কি গাড়ি নিয়ে এসছিস? আচ্ছা, এসপি সাইন 160-এর নিয়ে এসছে, যেটা এই গাড়িটা খুব সুন্দর। আগামীকাল বাপরে বাপ গাড়িগুলো যাচ্ছে একবার দেখো। আর এই বাবু হচ্ছে, না সরি,
এই বাবু হচ্ছে আর একজন রাইডার, যেটা আমি আছি এই গাড়িতে, সাইন এসপি 125-এর। আর একজন রাইডার হচ্ছে মুখ টুক দেখাবে না বলে আগে থেকে মুখ ঢাকা দিয়ে রেখেছে, এনার নাম প্রসেনজিৎ। খুব ভালো গাড়ি চালাচ্ছে, দেখা যাচ্ছে। তোমার কি গাড়ি? FZS 155, তাই তো? FZS 155। তো ঠিক আছে, ভিডিও দেখছি, লাইভ লোকেশনটা শেয়ার করো, লাইভ লোকেশনটা। আর আমাদের মেন রাইডার হচ্ছে অনিমেষ। এই দেখ পোজেন, তো অনিমেষ নিয়ে এসছে হর্নেট সিআর কি কাউন্টার। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো বাড়ি থেকে ঠিক আছে অনিমেষ টিফিন এনেছিল। কি এনেছিল অনিমেষ আজকে? আলু ভাজা। আচ্ছা আচ্ছা, আমরা যদিও টিফিন করে বেরিয়েছি, ও একটু লেটে বেরিয়েছে, যার জন্য বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছে। তো আমরা সবাই মিলে ভাগ করেই খাবো, যদিও কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত 12:55, আর আমরা দেখতে দেখতে দুর্গাপুরের কিছুটা আগে রয়েছি, মানে একটু আগেই আমরা পানাগড়টা ক্রস করলাম। আর আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো কন্টিনিউ রাইড করছি। তোমরা হয়তো ভাবছো যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কেন আসছে, জয়পুর জঙ্গল হয়ে তো আসার কথা ছিল, কিন্তু ব্যাপারটা তা না। অনেকটাই রাত হয়ে গেছে, জয়পুর জঙ্গল দিয়ে যাওয়াটা ঠিক হবে না বলে আমরা বন্ধুরা মিলে ডিসাইড করে নিলাম যে আমরা এই রোড ধরেই যাব, মানে মেন রোড হয়েই আসবো। তো আপাতত সামনে দেখতে পাচ্ছি আবারও জ্যামে আটকে গেছি। তো এই জ্যামটা কতক্ষণ পর ছাড়বে আমরা নিজেরাও জানি না। তো চলো দেখছি, সামনে পানাগড় টোল প্লাজা রয়েছে, সেখানে গিয়ে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ি থেকে আমরা এখনো পর্যন্ত কত কিলোমিটার জার্নি করলাম? 160 না, 200 কিলোমিটার, প্রায় 200 কিলোমিটার মতো জার্নি করে দুর্গাপুর থেকে বাড়ি না, আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমাদের ফ্যাক্টরি থেকে, কর্মসূত্রে আমরা ওখানেই থাকতে হয়, যার জন্য বাড়ি থেকে প্ল্যানটা করিনি, আমরা ফ্যাক্টরি থেকেই প্ল্যানটা করেছিলাম। ওখান থেকে প্রায় 200 কিলোমিটার রাইড করে এখন আমরা দুর্গাপুরের ঠিক 10 কিলোমিটার আগে রয়েছি, একটা যে টোল প্লাজা পড়ে, এই যে দেখতেই পাচ্ছ, এই খাচ্ছে পানাগড় টোল প্লাজা এই পিছনেই আছে, এবং রেস্ট করছে ছেলেরা। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি ঘন্টা 3-এর মধ্যে পৌঁছাবো, এরকমই একটা আশা করা যাচ্ছে। খাওয়ার পরও মোটামুটি সারা রাত ধরেই চলবে, তাই তো? একটু আলু খাবো আমি, অনলি আলু। সকাল অবধি, তাহলে সকাল অবধি খাওয়া হবে। কি কেমন লাগছে সবাই ছেলেরা? সবাই জড়ো সড়ো মেরে বলছে না, এটা এ নেই কোনো কিছু একটা বলো, কি এনার্জিটা কেমন? এনার্জিটাই পাচ্ছি না, কেমন লাগছে বলবে সবাই, জোর দিয়ে বলো কেমন লাগছে। খারাপ, হারামি হো বেটা। এখনো প্রায় 150 কিলোমিটার বাকি আছে, এনার্জিটা নিয়ে নাও, সবাই খেয়ে নাও। তো পানাগড় টোল প্লাজা ক্রস করে আপাতত আমরা এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। তবে আমরা দুর্গাপুর পর্যন্ত যাব না, আমরা দুর্গাপুরে ওঠার 10 কিলোমিটার আগে বাম দিকে যে রাস্তাটা বাঁকুড়ার দিকে বেরিয়ে যাচ্ছে সেই রাস্তাটাই ধরবো। আর গাড়িটা শুধু গতিতে ছুটছে, দেখো এরকম রাস্তাগুলো তো বন্ধুরা কোনো কথাই হবে না।
আর যার জন্য টানা 1.5 ঘন্টা ধরে রাইড করার পর আমরা প্রায় অনেকটাই এগিয়ে আসতে পেরেছি। কি অবস্থা দেখো, 80-তে 77, 78, 80 এরকম গাড়ি ছুটছে। কিছু কিছু টাইম তো 95, 100তেও আমাদের গাড়ি এসেছিল একটু আগে। আর এখান থেকে হচ্ছে পুরুলিয়ার ডিস্টেন্স দেখাচ্ছে 125 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় 160 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো কত সময় লাগে সেটা সময়ের অপেক্ষা, যেহেতু আমরা পানাগড় অনেকটাই টাইম কাটিয়ে রেস্ট নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 1:45। তো যেতে যেতে কত টাইম হয় তোমরা তো দেখতেই পাবে। আর রাতের বেলা একটু হয়তো দেখার অসুবিধা হচ্ছে, যতক্ষণ না ভোরের আলো ফুটছে ভালোভাবে ঠিকমতো তোমাদের দেখাতে পারবো না রাস্তার কী কন্ডিশন রয়েছে। আর এই রাস্তাটাও ভালো, তোমরা দেখেই বুঝতে পারছো, ন্যাশনাল হাইওয়ে বলে কথা। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে, তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। আর রাস্তার কন্ডিশনটা দেখো মারাত্মক লেভেলের। আর সবাইকে জানাই 15ই আগস্টের শুভেচ্ছা। যেহেতু আজ 15ই আগস্ট, আমরা এখন রয়েছি পুরুলিয়া থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। আর এখান থেকে ডান দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো আমাদেরই একটি গাড়ির এক বন্ধুর গাড়ির তেল একটু কমে গেছে, তো ওখান থেকে তেল ভরবে, যার জন্য আমরা গাড়িটা একটু এখানে স্লো করে ওর জন্য অপেক্ষা করব। ডান দিকেও ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি এই ডান দিকে রয়েছে পেট্রোল পাম্পটা। তো গাড়িটা একটু স্লো করে ওর জন্য একটু অপেক্ষা করব। টাকার তেল ভরেছিল, এখন তেল ফুরিয়ে গেল ওর। সেই আবার ক্যামেরা অন আছে এখানে। তো বন্ধুরা, এইমাত্র আমরা অযোধ্যা যে টাউনটা আছে, অযোধ্যা টাউন বলছি, পুরুলিয়া যে টাউনটা আছে, টাউনটা ক্রস করলাম। আর এখান থেকে আরও 40 কিলোমিটার যেতে হবে আমাদের অযোধ্যা পাহাড়। আর আকাশে প্রচুর পরিমাণে মেঘলা করে আছে। আর আমরা সরাসরি অযোধ্যা পাহাড়ের যে মেন রোড আছে, মেন রোডটা দিয়ে যাব না। অযোধ্যা পাহাড়ে যাওয়ার ঠিক 15 কিলোমিটার আগে ডান দিকে একটি গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। তো অনিমেষ জানে, ও এর আগে এখানে রাইডে এসেছিল রাস্তাটা, তো ওই আমাদের সামনে দেখিয়ে নিয়ে যাচ্ছে। যেহেতু ম্যাপেতে ওই রাস্তাটা দেখায়নি, ম্যাপেতে এই যে মেন রোডটা দিয়ে আমরা যাচ্ছি এখন, এই রাস্তাটাই দেখায়। তো গ্রামের ভিতরের যে সিনারি আছে বা যে গ্রামের ভিতরে জীবনযাপন কেমন, সব কিছু দেখতে দেখতে আমরা পুরুলিয়াটা ভিজিট করব এই প্ল্যান করেছিলাম নিজেদের মতো করে, যার জন্য এই প্ল্যানটা করেছি আমরা। তো চলো, যখন রাস্তা দিয়ে গ্রামের ভিতর প্রবেশ করব সেখান থেকে আবার ভিডিওটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা এই ডান দিক ঢুকে যাচ্ছি, আর বাম দিকে মানে সোজা মেন রোড পড়ে রয়েছে। আর এই আমরা ঢুকছি, মানে বাপরে বাপ, রাস্তা তো মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, গ্রামের রাস্তা। আর দুদিকে এইরকম ধরনের সব ঘরবাড়ি, মানে দেখতেই পাচ্ছি যে গ্রাম্য জীবনের ভিতরে আমরা প্রবেশ করছি একটা। বাপরে বাপ, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর সবাই দেখছে আমাদের দিকে, এটাই দেখে ভালো লাগছে। মানে ওরা বুঝতে পারছে, বাবা এরা কে রে বাবা, সব কিছু এরকম হেলমেট টেলমেট পরে আমাদের গ্রামে হঠাৎ ঢুকে পড়ছে। আর সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। আরে ডান দিক দিয়ে যেতে বললো আমাদের, ডান দিকে একটু মানে রাস্তা খারাপ আছে বললো, ডান দিক দিয়ে যেতে হবে। গাড়িটা ঘোরা ডান দিক নিয়ে, ডান দিক দিয়ে বেরিয়েছ ডান দিক দিয়ে। হ্যাঁ ধীরে ধীরে যাবি, সবাই রাস্তা খারাপ আছে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো নয়, আমরা সারাদিন এখনো হাতে আছে আমাদের। তো সত্যি বাপরে বাপ, রাস্তা দেখো। তো শেষ পর্যন্ত কি হবে, সামনে হয়তো রাস্তা ভালো পেয়ে যাব। ঢালাই রাস্তায় উঠলাম, আর বাম দিক দিয়ে চলে গেছে ট্রেন লাইন। রাস্তাটা দেখো, এদিকে মোটামুটি রাস্তাটা একটু ভালো দেখতে পাচ্ছি, তো সামনে কি হবে বলতে পারবো না। ডান দিকে পুকুরটা দেখো, হেভি লাগে, জল হেভি সুন্দর লাগে পুকুরটা। আর বাম দিকে রয়েছে একটা টানেল,
টানেল না, ওটা হচ্ছে মানে কি বলে সাবওয়ে বলতে পারি, মানে নিচ থেকে যেতে হবে উপর দিয়ে ট্রেন লাইন বেরিয়ে গেছে। এই বাম দিকে ঘুরে টানেলটা পার করব। আবারও টানেল বলে বলছি, টানেল না, এটা হচ্ছে সাবওয়ে। মানে নিচ দিয়ে হচ্ছে গাড়ি যাবে, উপর থেকে হচ্ছে ট্রেন যাবে। এই ঢুকছি ভিতরে। ওর বাবা, এত খারাপ কেন ভিতরের রাস্তাটা? আর আমাদের মাথার উপর দিয়ে ট্রেন যায়, এই মেকে যাচ্ছি। বাহ, এপারটা তো আরো ভালো লাগছে। ও কেমন লাগছে দেখ, এপারটায় সত্যি দেখার মতো। এবার বল, মেন রোড দিয়ে গেলে এই যে মজাটা, এই মজাটা কি পেতিস? সেটাই বলছি তো। হ্যাঁ, মানে আমরা যদি মেন রোড দিয়ে আসতাম বন্ধুরা, এই যে মজা, এই অফ রোডিং করছি, অফ রোডিংই বলা যায়, মানে রাস্তার কন্ডিশনটা তোমরা দেখেই বুঝতে পারছো খুব একটা ভালো না। এই যে লেভেলের একটা যে আনন্দ পাচ্ছি আমরা মেন রোড থেকে, যদি আমরা যেতাম অযোধ্যা পাহাড়, সেই আনন্দটা হয়তো পেতাম না। আর বাম দিকে ট্রেন লাইন চলে গেছে, একটু আগে একটি মালগাড়ি গেল যদিও। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে যারা যারা আসছে এখানকার মানুষজন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ওরা মনে করছে বাবা কারা ঢুকে পড়লো রে বাবা আমাদের গ্রামের মধ্যে, এটাই। আর এখান থেকে কি কি হবে? চ দাঁড়াস না, এখন অনেক রাস্তা বাকি আছে। রাস্তাটা খুবই খারাপ, সত্যি খারাপ। মানে আর রাস্তা যতই খারাপ হোক, মানে যে ভূ প্রকৃতিটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, আর তোমরাও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, মানে দেখে মন তো ভরেই যাচ্ছে। আর শুধু মনে হচ্ছে যে ছোটোবেলার যে কবিতাগুলো পড়েছিলাম না, সেই লাল পাহাড়ির দেশ, রাঙামাটির দেশ, সেই পলাশের দেশ। ওরে বাবা, এই জায়গাটা কি মাটির রাস্তা নাকি? হ্যাঁ, তাই তো দেখে মনে হচ্ছে। এরকমই পুরোটা যেতে হবে নাকি? বাপরে বাপ, ধীরে চ ধীরে চ, কোটা চাকা টাকা স্লিপ খাবে। বৃষ্টি একটু আগে হয়েছে, যার জন্য জল জমে আছে সমস্ত গর্তগুলো। আস্তে ধীরে ধীরে পার হ, কোনো তাড়াহুড়ো না। বাপরে বাপ, মানে গর্তগুলো এত বড় বড়, জল জমে আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই জায়গাটা একটু শুকনো মতো আছে, মানে যেখানে গাড্ডা সেখানে পুরো জল তো ভরেই রয়েছে। বৃষ্টি কিছুক্ষণ আগে মাত্র হয়েছে। রাস্তার অবস্থা দেখো, পুরোটাই অফরোডিং। এখান থেকে দেখি কতদূর অফরোডিং করতে হয়। না না, সামনেই আবার পিচ দেখা যাচ্ছে। এইটুকুনি ফাঁকা রেখে লাভ কি? এটাও তো পিচ করে দিতেই পারতো। বাপরে বাপ। আর এর আগে আমি প্রায় 2-3 বার এসেছি এই পুরুলিয়াতে, কিন্তু আমি যতবারই এসেছি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, মানে সেই সময় হচ্ছে পলাশ ফুলের সিজন। আর সেই সময় দৃশ্যটা আরও একটু অন্য রকমের। এখন হয়তো বর্ষার সৌন্দর্যটা আমরা উপভোগ করছি, কিন্তু তখন একটা পলাশ ফুলের যখন ফোটার সময় ছিল, সেই সময়টা, সেই দৃশ্যটা আবার একটু অন্যরকম। মানে পুরুলিয়ার সাথে যে একটা সেই গান ছিল না, লাল পাহাড়ির দেশ রাঙামাটির দেশ, একটু আগে আমি বলছিলাম। তারপরে পলাশের সেই, আরে বাপরে বাপ, ফের আবার মাটির রাস্তা শুরু হয়ে গেছে। বাপ, এই জায়গাটা অতিরিক্ত খারাপ। আস্তে আস্তে, ঠিক আছে চ, আস্তে আস্তে বেরিয়ে চ। তো যেটা বলছিলাম, মানে পলাশ ফুল পুরুলিয়াকে একটা অন্যরকম লেভেলের একটা পরিচয় দেয়। বাপরে বাপ, রাস্তা দেখো। এইবারে কোন দিকে যাবি, ডান দিক না বাঁ দিক? সোজা? আচ্ছা, সোজাই চলো। পলাশ ফুল পুরুলিয়াকে একটা অন্যরকম লেভেলের পরিচয় দেয়, আর সেই সময় দেখতেও লাগে খুব সুন্দর। কি হলো, দাঁড়িয়ে গেলি কেন? রাস্তা বন্ধ? এই এটাই তো রাস্তা। আর যাকে জিজ্ঞাসা কর না, জিজ্ঞাসা করলে তো বলে দেবে। ওই তো কাকিমাগুলোকে জিজ্ঞাসা কর। তো ওনারা বললো একটু ব্যাকে এসে ডান দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে, তো আমরা সেটাই করব। গাড়িটা ঘুরিয়ে নেওয়া হচ্ছে এখন। ঘুরিয়ে নিয়ে ডান দিক দিয়ে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা। চ, ঠিক আছে চ। হয়েছে তো, এবারে ডান দিক যাব আমরা। মানে আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, তখনই যদি বাম দিক নিয়ে নিতাম একেবারে হয়ে যেত। যেহেতু রাস্তার সামনে খারাপ বলে আমরা এই দিক দিয়ে ঘুরিয়ে দিই। গেলাম বলে আর মাত্র কিছুক্ষণের পথ, মাত্র 5 কিলোমিটার। কি এই জায়গাটা নাকি ঘটকের বেড়া নাকি?
ঘাটবেড়া এরিয়া, ঘাটবেড়া। ঘাটবেড়া। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, তবু কিছু কিছু অজানা জিনিস তো আমরা জানতে পারছি, বল। হ্যাঁ, আর আমরা বন্ধুরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় 3 কিলোমিটারের মতো পথ বাকি রয়েছে। আর দূর থেকে পাহাড়ের রেঞ্জগুলোকে খুব ভালোভাবে আমরা এনজয় করছি, আর খুবই সুন্দর লাগছে। যদিও এখন একটু মেঘলা মতো করে রয়েছে, মানে দূর থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর ডান দিকেও একটা রেঞ্জ, মেঘগুলো পাহাড়ের উপর দিয়ে প্রায় ঢেকে যাচ্ছে। আর দূরের খুব একটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের চোখে আমরা উপলব্ধি করতে পারছি যে অনেক দূর পর্যন্ত পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা অলমোস্ট পাহাড়ে ওঠা স্টার্ট করব। সামনে আর খুব বেশি হলে মেরগেটে 500 মিটারের মতো বাকি রয়েছে। আমরা না, মনে হচ্ছে বাকি নেই, তো ঢাল শুরু হয়ে গেছে। এখান থেকেই পাহাড়ে ওঠা আমাদের মনে হচ্ছে শুরু হবে। হ্যাঁ, যেটা বলেছিলাম শুরু হবে না, শুরু অলরেডি হয়ে গেছে। আমরা ধীরে ধীরে উঁচুর দিকে উঠছি, সেটা উপলব্ধি করতে পারছি। আর এই জায়গাটা দেখো, সত্যি দেখার মতো। তোমরাও দেখে এনজয় হয়তো করছো, আমার তো খুবই ভালো লাগছে পার্সোনালি, আমি যেটা বলছি। আর রাস্তাটা দেখো, সত্যি এই পলাশুলের গাছগুলো ডান দিকে, আর আমরা ওই যে পাহাড় দেখা যাচ্ছে সেই জায়গায় ধীরে ধীরে চলে যাচ্ছি আর ঢালে উঠছি আমরা। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আমরা অনুভব করতে পারছি ঢালে অলরেডি ওটা শুরু। আর এই বাঁকটা ঘুরলেই শুরু হয়ে যাচ্ছে জঙ্গল, মানে পাহাড় লাগোয়া যে জঙ্গলগুলো হয় সাধারণত তোমরা দেখে থাকো, সেই জঙ্গলের ভিতরে অলরেডি আমরা প্রবেশ করে গেছি। আর যখন মেন রোড থেকে আমরা গ্রামের দিকে প্রবেশ করছিলাম, তখন তো রাস্তা কতটা খারাপ ছিল তোমরাও দেখেছো। এদিকে রাস্তা খুবই মোটামুটি ভালো আছে এখনো পর্যন্ত। আমরা যেটা, হ্যাঁ, আর তুই কর, আমি কনভার্ট করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কনভার্ট করে নেবো। আবার এখান থেকে দেখতে পাচ্ছি গ্রাম, মানে পাহাড়ে ওঠার শুরুতে আবার গ্রাম দেখতে পাচ্ছি এখানে। মানে পাহাড়ের শুরুতে যে এইরকম একটা ছোট্ট গ্রাম থাকবে এটাও আমরা ভাবিনি। তবে খুবই ভালো লাগছে, যেহেতু আমরা বেড়াতে এসেছি। আর এই গ্রামের ভিতর দিয়ে, এই জায়গাটা একটু খারাপ আছে, আর গ্রামের ভিতর দিয়ে যেই এক্সপ্লোর করছি পুরো অযোধ্যা পাহাড়টাকে। এর আগের বার যতবারই এসেছি আমরা বাসে করেই ঘুরেছি, কিন্তু ঠিক তখন আমরা পুরোটা ঘুরতে পারিনি। মানে ওদের প্যাকেজের মধ্যে যতটুকু ওরা ঘোরানোর ওরা ঘুরিয়েছিল, কিন্তু আমরা এখন নিজেদের মতো করে ঘোরার চেষ্টা করছি। কি বড় বাম্পার রে বাবা, বাপ রে বাপ। তো গ্রামটা মনে হচ্ছে এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ, গ্রামটা এখানেই শেষ। তো এর আগেরবার যখন এসেছিলাম ওরা নিজেদের মতো ওরা ঘুরিয়েছিল, কিন্তু আমরা এই যে বাইক রাইডটা এখন করছি আমরা নিজেদের মতো করে ঘুরছি। ও ওয়াও, এখান থেকে দেখো আরও ঢাল আরও উঁচুতে উঠছে ধীরে ধীরে। এই বাঁকগুলো দেখো, পুরো পাহাড়ি বাঁক। ডিসপ্লেতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু আমরা নিজেরা রিয়েলাইজ করছি যে কতটা পরিমাণে বাঁক রয়েছে। পুরো প্রপার জঙ্গলের মধ্যে আমরা এবারে প্রবেশ করলাম গ্রামটা পেরিয়ে আসার পর। দেখো খালি, আর এই জায়গাটা একবার দেখো। এই হচ্ছে ঢালাই রাস্তা শুরু, মানে পিচ রাস্তা পুরো কমপ্লিটলি শেষ হলো এখানে, আর এই ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে। মানে গ্রামের ভিতর দিয়ে যে ঢালাই রাস্তাগুলো হয়, আর দুদিকে লাল মাটিগুলো একবার দেখো। আর বিশেষত্ব হচ্ছে এখানে জঙ্গলগুলোর যে পুরোটা, মানে বেশিরভাগটা হচ্ছে শাল গাছ আর সেগুন গাছ দু সাইড দিয়ে, আর মাঝে মাঝে কিছু গাছ দেখা যাচ্ছে, তবে সেই গাছগুলো আমি জানি না, বিশেষ করে অচেনা গাছ। আর রাস্তাটা একবার দেখো, সত্যি পুরো নির্জন একটা রাস্তা। এইভাবে যে বাইকে করে রাইড করার মজাটাই হচ্ছে অন্য লেভেলের। এই জায়গাটা দেখো, ডান দিকে একটা পুকুর, বাঁ দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে রাস্তা। ও ভিউটা একবার দেখো। কি হলো, এখানে দাঁড়াবি নাকি? আরে বাপ রে বাপ, হ্যাঁ দাঁড়াতেই তো হবে, কিছু ফটো নেওয়া যাবে এখান থেকে, চলো।
প্রীতম দা একটা ফটো। তোরা ওখানে ঝর্ণাটা দেখেছিস? হ্যাঁ, ওইটা নয়, কই বসে ওই ঝিলটা কেমন লাগছিল? ঝিলটা ব্যাপক। ফটো এইটা পুরো বাইক সমেত উঠবে। পুরো বাইক সমেত একেবারে মানাইছে নাই। এই গাড়িটাকে পারলা অবশেষে চলে এলাম আমরা অযোধ্যা পাহাড়। বন্ধুরা দেখো সবাই। তো বন্ধুরা, অযোধ্যা পাহাড় রাইডের প্রথম পর্বের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের পর্বের ভিডিওতে। থাকছে আরও অনেক অ্যাডভেঞ্চার, আরও অনেক রোমাঞ্চ। তাই বলছি, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভবিষ্যতে এই রকমই কিছু অ্যাডভেঞ্চার ও ট্রাভেল সম্পর্কিত ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বের ব্লগটা নিয়ে ফিরে আসছি। ততক্ষণ টাটা, বাই বাই।